করে 55 এর মধ্যে, হ্যাঁ এটা রেসিডেন্টই হবে। এইটা আপনার বইয়ে ভুল আছে, হ্যাঁ বইয়ে ভুল আছে আপনার, এটা রেসিডেন্ট মানে নিবাসী, অনিবাসী না হওয়ার কথা না। এই 53, 52, 53 এগুলো সব হচ্ছে গিয়ে আপনার রেসিডেন্ট রিলেটেড, ঠিক আছে। 55, 54 deductions of tax from dividends, 55 deductions for income from lottery etc, 56 deduction from income of non-resident। কে বলছিলেন কথা? সরি স্যার আমি জি বলেন। স্যার আমি কিছু বলবো স্যার? হ্যাঁ আপনি বলেন। স্যার ওই যে আমার প্রেজেন্টটা স্যার দেওয়া হয়নি স্যার। জি কি বলছেন? আমার প্রেজেন্ট স্যার, প্রেজেন্ট আমরা প্রেজেন্টের ইস্যুতে নাই আমরা এখন। আমরা আজকে ওই যে একজন বলতেছিলেন 52 হচ্ছে 52 তে উনি কোথায় নন রেসিডেন্ট দেখেছেন সেইটা। স্যার ওটা স্যার শুনেছি স্যার। হ্যাঁ স্যার আমার মনে স্যার পাস হয়ে গেছে আমার প্রেজেন্টটা স্যার। স্যার কাইন্ডলি একটু দিয়ে দিয়েন আপনি স্যার। না আমরা একটু পরে, আমরা ক্লাস শেষে আর বলবেন, ঠিক এখন আছে আমরা ঠিক আছে নাই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা আপনার যেটা বলছিলাম যে আমাদের এখানে কোম্পানির জন্য ডিডাকশনস হচ্ছে, নন রেসিডেন্ট কোম্পানির জন্য ডিডাকশনস হচ্ছে 56, এবং এখানে লং লিস্ট অফ আইটেমস দেয়া আছে যেখানে বিভিন্ন রেটে এই ডিডাকশন করতে হবে। এটা শুধু এখানে দেশের জন্য প্রযোজ্য। স্যার আমি একটু অ্যাড করি স্যার। শাহজাহান আলী স্যার। বলেন শাহজাহান সাহেব। স্যার আমি শাহজাহান আলী, আমার কাছে ওই যে এই ইনকাম ট্যাক্স অডিয়েন্সের যে কে এম হাসান এফসিএ, এই যে ওনার বইটা আছে স্যার, ওনার বইটাতে আমি দেখতে পাচ্ছি স্যার যে এখানে যে ক্ষেত্রে অর্থধারায় বর্ণনা অনুসারে কোনো সেবা প্রদানের জন্য নির্ধারিত ব্যক্তি অনিবাসীকে কোনো অর্থ পরিশোধ করতে হয়, এখানে অনিবাসী কথাটা বলা আছে স্যার 52AA। যদি ভুল থাকতে পারে আই ডোন্ট নো, বাট ভুল আছে, ভুল আছে আপনি ইংরেজিটা দেখেন, ওই বইটাই ইংরেজিটা দেখেন। আইন তো বলছে 1980 করে ইংলিশ ভার্সন স্যার, এটা ইংলিশটা প্রায়োরিটি আগে আসবে। আপনার বাংলা যদি ভুল থাকে সেটা আপনার প্রায়োরিটি আসবে, আপনি এইসব ইংলিশটা ফলো করুন। হ্যাঁ এটা ভুল আছে, অনেক বই ভুল আছে পৃথিবীতে, অনেক বই লিখলি কাগজে লিখলি সেটা সঠিক হয় না। জি স্যার, ওকে স্যার, কাগজে লিখলি সেটা সঠিক হয় না। ওকে স্যার। যাই হোক, সো 56 এ আপনি দেখেন আমাদের সেকশন আছে 50 উইথহোল্ডিং ট্যাক্স ফর নন রেসিডেন্ট, 56 এই আছে এবং লং লিস্ট সবগুলো এখানেই দেয়া আছে। এছাড়া 53 তে আপনার ওই যে শিপিং ভেসেল আছে এবং 133 তে আমার আছে এয়ারের জন্য, না এয়ারলাইন্স এর জন্য, বিদেশি এয়ারলাইন্স এর জন্য। স্যার 56 টা এটা হলো অল রেসিডেন্টের জন্য স্যার, অল নন রেসিডেন্টের জন্য। এক্স্যাক্টলি। সো এইটা কিন্তু সকল দেশের জন্য প্রযোজ্য, হ্যাঁ এটা কিন্তু সকল দেশের জন্য প্রযোজ্য, বাট ডিটিএ কান্ট্রি গুলো এটা থেকে ফেভারেবল রেট, কমপক্ষে এটা থেকে এটা সমান বা তার থেকে বেশি ফেভারেবল রেট তার জন্য প্রযোজ্য, সেটা আমরা দেখবো এক্স্যাক্টলি, না হলে তো কোনো মিনিং নাই। বিকজ 56 ইজ ফর অল কান্ট্রিজ, পৃথিবীতে যত কান্ট্রি আছে তাদের জন্য এটা প্রযোজ্য হবে। তো আমরা দেখেন কি কি আছে। অ্যাডভাইজারি অর কনসালটেন্সি সার্ভিস 20%, হ্যাঁ বিদেশি কোনো নন রেসিডেন্ট কারো কাছ থেকে যদি অ্যাডভাইজারি বা কনসালটেন্সি নেন 20%, প্রি শিপমেন্ট ইন্সপেকশন আপনি যদি করান, যদি হ্যাঁ এবং সেখানে যদি কাউকে পেমেন্ট করেন সে নন রেসিডেন্ট হয় 20% কর্তন করতে হবে। প্রফেশনাল সার্ভিস, টেকনিক্যাল নো হাউ or technical assistant 20%, architecture, interior design, landscape design, fashion design and process design 20%, certification rating 20%। বলেন কেউ কিছু বলছেন? আমার মনে হয় সবাইকে মুট করে দিলে ভালো হয়, মানে সবাইকে মুট করে দিয়ে জাস্ট আপনারটা আবার আনমুট করে জাস্ট আপনি বললে ভালো হয়, এটা মানে সবার জন্য হয় আর কি। সরি স্যার। না ঠিক আছে। দেন আছে চার্জেস, চার্জ অর রেন্ট ফর স্যাটেলাইট, এয়ার টাইম অর ফ্রিকোয়েন্সি, রেন্ট ফর চ্যানেল ব্রডকাস্ট। আপনারা জানেন বাংলাদেশ এতদিন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট
ব্যবহার করার আগ পর্যন্ত বিদেশের উপর ডিপেন্ডেন্ট ছিল, এবং আমরা বিভিন্ন কাজে বিশেষ করে ব্রডকাস্টিং এর জন্য, টেলিভিশন ব্রডকাস্টিং এর জন্য কিন্তু বিদেশি এই স্যাটেলাইট গুলোর উপর ডিপেন্ড করতাম, বিদেশি চ্যানেল ব্রডকাস্ট করতাম, তাদেরকে পেমেন্ট করতে হতো। ওইটার পরে তারা বাংলাদেশে থাকে না, তাই না? ম্যাক্সিমাম কোম্পানিগুলো সিঙ্গাপুর বেসড, তো ওদেরকে যখন পেমেন্ট করতে যাইতেন তখন কিন্তু এনবিআর এর 20% কর্তন করতে হতো। বিদেশ থেকে যদি লিগাল সার্ভিস দেন, বিদেশি কোনো কনসালটেন্ট, লিগাল কনসালটেন্সি ফার্মকে, লিগাল কোনো ফার্মকে অ্যাপয়েন্ট করেছেন বাংলাদেশের কোনো কাজে, 20% অর্থ কর্তন করতে হবে। ম্যানেজমেন্ট সার্ভিস ইনক্লুডিং ইভেন্ট ম্যানেজমেন্ট, এখানে ইভেন্ট লেখা আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট হবে 20%। কমিশন যদি কোনো ধরনের কমিশন, যে কোনো ধরনের কমিশন যেগুলো অন্যগুলোর মধ্যে পড়ছে না সেরকম কমিশন 20%। রয়্যালটি, লাইসেন্স ফি, পেমেন্টস রিলেটেড টু ইনটেনজিবলস কত কাটতে হবে? 20%, তাই না? আর রেসিডেন্টের জন্য কত? Resident company, royalties, license fees, payments related to intangibles. 5% maybe, sir. 5%. 10%, 10-12, 8%. আচ্ছা, 10% বোধ হয় না? 10 and 12, 25 লাখ টাকা পর্যন্ত 10, 25 লাখের উপরে গেলে 12। রাইট। কিন্তু আমাদের যে দেশীয় যে আমার টোটাল ইনকামের নেট প্রফিটের 8% এর বেশি রয়্যালটিজ পেমেন্ট করা যাবে না, সেটিও একটু কিন্তু সেকশন 30, তাই না? হ্যাঁ, টোটাল প্রফিটের 8% এর বেশি, হেড অফিস এক্সপেন্স হচ্ছে 10%, আর রয়্যালটিজ এবং টেকনিক্যাল ফিস 8% এর বেশি করা যাবে না, তাই না? সেকশন 30 তে আছে এটা। ইন্টারেস্টের পর যদি বাংলাদেশে কেউ লেন্ড করেছে, তাকে যখন ইন্টারেস্ট আপনি পেমেন্ট করবেন 20%, সে যদি নন রেসিডেন্ট হয়ে থাকে। অ্যাডভার্টাইজমেন্ট ব্রডকাস্টিং 20%, অ্যাডভার্টাইজমেন্ট মেকিং and digital marketing, এখন আজকে কিন্তু বিদেশিদের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করানো যায় 15%, এয়ার ট্রান্সপোর্ট এন্ড ওয়াটার ট্রান্সপোর্ট 7.5%, হ্যাঁ? কন্ট্রাক্টর আর সাবকন্ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং প্রসেস কনভার্সন 7.5%, সাপ্লায়ার খুব ইম্পর্টেন্ট, খুব বেশি এটা আমাদের হয়, তাই না? বিভিন্ন সময় বিদেশিদের কাছ থেকে যখন মাল কিনে নিয়ে আসি, সাপ্লাইজ বিভিন্ন রকম, হ্যাঁ, 7.5%। ক্যাপিটাল গেইন আমাদের সাপ্লাইজ এর জন্য, দেশীয় সাপ্লাইজ এর জন্য কোন কোন সেকশন? অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, উইথহোল্ডিং ট্যাক্স, সেটা কততে আছে? দেশীয় 64, না 64 এর নাই, 52 তে আছে। আচ্ছা, অ্যাডভান্স, হ্যাঁ, উইথহোল্ডিং ট্যাক্স, নট অ্যাডভান্স ট্যাক্স। আচ্ছা, উইথহোল্ডিং 52। এই যে মাল সাপ্লাই, এটা তো নন রেসিডেন্টের জন্য, হ্যাঁ, এটা 52 ইম্পর্টেন্ট। প্রতিদিন আপনাদেরকে যারা অফিসে আমরা কাজ করি, তাদের যখন বিভিন্ন রকম মাল ডেলিভারি নেই, ফার্নিচার কিনেছি, অফিসের স্টেশনারিজ কিনেছি, এইটা 52 তে আছে না? হ্যাঁ, এটা স্ল্যাব আছে, স্ল্যাব ওয়াইজ। 52 আগে স্ল্যাব ছিল না, আগে ছিল ওই 15 লক্ষ, প্রথম 5 লক্ষের উপরে 0 ডবল এতেই মনে আছে। হ্যাঁ, 52 ডাবল আছে, 52 স্যার, 52 ও 52 ডাবল এ 52। 2% স্যার, 2% স্যার। এখন হচ্ছে 15 লাখ পর্যন্ত 2%, না? হ্যাঁ, জি স্যার, জি স্যার। 15 থেকে 25 লাখ পর্যন্ত 3%। 3% স্যার। তো এইটা স্যার, এটা হলো 15 পর্যন্ত 2%, 15 থেকে স্যার 50 লাখ টাকা পর্যন্ত 3%, 50 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত 4%, 1 কোটি টাকার উপরে গেলে 5%। না 15 থেকে 50 হচ্ছে 3%, 50 থেকে 1 কোটি হচ্ছে 4, 1 কোটির উপরে যা আছে সব 5। আচ্ছা, দেখে নিয়েন, এটা তো লিস্টটা বেশ কয়েকবার চেঞ্জ হয়েছে। প্রথমে 5 লাখ পর্যন্ত আমার মনে আছে, আমি যখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ডিরেক্টর ছিলাম, আমরা প্রচুর মাল প্রকিউর করছি, তখন 0 ছিল। পরবর্তীতে 1 বছর পরেই দেখলাম এটা চেঞ্জ হয়ে গেছে, বিকজ অনেক স্প্লিট বিলিং হচ্ছিল। গভর্নমেন্ট দেখলো এই অনেকই স্প্লিট বিলিং করে, না? 20 লাখ টাকার মাল কিনেছে, 4টা আলাদা স্প্লিট বিলিং করে কোনো ট্যাক্স উইথহোল্ডিং কাটতেছে না, হ্যাঁ? ওইখান থেকে সাপ্লায়ার যে সে বলে, ভাই আমি 4টা প্রতিষ্ঠান থেকে 4টা ভাউচার বানায় দেই, স্প্লিট বিলিং করেন, আমারটা কাটেন না, হ্যাঁ? এটা অনেক হয়েছে। এখন ওই যে তারপরে স্ল্যাব করে দিয়েছে, স্ল্যাবটাও রেটটাও চেঞ্জ হচ্ছে বিভিন্ন কারণে। যাই হোক, এটা আপনারা কিন্তু সবসময় 52 তে, এটা কিন্তু প্রতিনিয়ত, এটা কিন্তু আপনাদেরকে যারা অফিসে অ্যাকাউন্টসে আছেন সবসময় এটা কিন্তু খেয়াল রাখতে হয়। এবং এটা যদি কিন্তু বিদেশি যদি কোনো প্রতিষ্ঠান হয়, ধরেন আপনি মাল কিনেছেন অ্যামাজন থেকে, হ্যাঁ, অ্যামাজন থেকে মাল কিনেছেন, আপনার অফিসের একটা অ্যানুয়াল একটা পিকনিক হবে, আপনি চিন্তা করছেন, আপনার ম্যানেজমেন্ট খুব খুশি যে বিদেশি জিনিস দিবেন, অ্যামাজন ছাড়া ওইটা কোনো জায়গায় পাওয়া যায় না, হ্যাঁ? 1 কোটি টাকার মাল কিনবেন অ্যামাজনের কাছ থেকে, কোনো কিছু কর্তন করতে কি হবে কি হবে না বলেন দেখি? নরমালি এখানে বলা আছে 7.5%, না, যেটা সবার জন্য প্রযোজ্য, এরকম একটা ডিসিশন আছে। অথবা অস্ট্রেলিয়া থেকে একটা মাল, অস্ট্রেলিয়া একটা কোম্পানির কাছ থেকে এটা বিশেষ শোপিস পাওয়া যায়, আপনার কোম্পানি অনেক বিশাল কোম্পানি, 1 কোটি টাকার মাল নিয়ে আসবেন অস্ট্রেলিয়ার একটা কোম্পানির কাছ থেকে, হ্যাঁ, সুভেনির হিসেবে দিবেন তাকে,
পেমেন্ট করবেন, এখন করার সময় ট্যাক্সের ইস্যুটা কি হবে? অ্যামাজন তো স্যার পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নেই। বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নেই। আমরা আসবো যে কাদের জন্য কি প্রযোজ্য, এই জন্য এই ইস্যুটা তুললাম। এটা অনেকেই ফেস করতেছেন এবং গতদিনও আমরা বোধহয় কিছুটা আলোচনা করেছিলাম। হ্যাঁ, এটা আজকে আবার বলছি এবং আবার আমরা দেখব এই সাপ্লাইয়ের সেকশনটা, বিকজ এটা প্রায় আপনারা, এবং এটি ডিসিশন কিন্তু ক্লিয়ার, হয়তো বাস্তব ক্ষেত্রে হয়তো আমরা বিভিন্ন রকম এটার প্রয়োগের ক্ষেত্রে হয়তো বিভিন্ন রকম ভিন্নতা দেখি। সেই ভিন্নতা যে আসলে সঠিক না, আইনের সঠিক এক্সপ্লেনেশনটা কি সেটি কিন্তু আমরা দেখব। হ্যাঁ, বিকজ আমরা এখনো, আপনাদের কাছে এটা অবাক মনে হতে পারে যে কেন আমার আইনে আছে একরকম কিন্তু বাস্তবে বিভিন্ন জন বিভিন্ন রকম প্র্যাকটিস কেন করছে। এটা তো হইতে পারে না, এরকম কি বলতেছেন? হচ্ছে, এটা হয়। আপনি জানেন কিনা, আপনারা কেউ, আমি জানি না আপনারা কেউ লয়ার আছেন কিনা, যাবজ্জীবনের শাস্তি বাংলাদেশে কয় বছর, কি জানেন? এটা অনেক বড় জিনিস। এই মুহূর্তে তো এই যে নারী নির্যাতন হচ্ছে বিভিন্ন জানেন, এবং সেগুলো নিয়ে তো এখন এই যে আবার এই ইস্যুগুলো চলে আসতেছে, এটা কি যাবজ্জীবন হবে? আগে 12 বছর ছিল, এখন স্যার যাবজ্জীবন হচ্ছে স্যার 20 বছর। জি, কোন সেকশনে আছে, কোথায় আছে? এটা স্যার সম্ভবত আপনার 55 আছে। 55 অফ হোয়াট? সিআরপিসি তে স্যার। সিআরপিসি, আচ্ছা। সিআরপিসি না স্যার, দণ্ডবিধি। স্যার দণ্ডবিধিতে স্যার, পেনাল দণ্ডবিধি। দণ্ডবিধি 55 তে আছে নাকি 45 এ আছে? আমরা বের করি 55 তে সম্ভবত স্যার। আর যদি স্যার এটা কোনো ট্রাইব্যুনাল হয়, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল হয়, সেক্ষেত্রে স্যার এটা যাবজ্জীবন বলতে মৃত্যু পর্যন্ত দেখা যায়। এটা নিয়ে এটা দুই জায়গায় দুই রকম হইতে পারে। স্যার ক্লাসিফিকেশন আছে স্যার যাবজ্জীবন। দুই জায়গায় দুই রকম হইতে পারে। দেশের একটা যাবজ্জীবন মানে লাইফ ইমপ্রিজনমেন্ট বা লাইফ সেন্টেন্স, সারা পৃথিবী বুঝে কিন্তু আনটিল ডেথ আপনি বাইরে হতে পারবেন না, মরার আগ পর্যন্ত আপনি এই মানে জেলখানা থেকে বের হতে পারবেন না। এটা স্যার বাংলাদেশে স্যার একটু ডিফার করছে আপনার ওই যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের রায়। সেটা ওইখানে একটা ডিসিশন হয়েছে, ওই সময় একটা ডিসিশন হয়েছিল যে আমরা কি ধরবো। হ্যাঁ, তখনই এই ইস্যুটা এসছে। এখন পর্যন্ত আপনি দেখেন দণ্ডবিধি ওইখানে যেটা বলতেছে, আপনারা বলবেন বলেন কি আছে, কোড অফ স্যার অনেকে অন করতে পারে, মিউট করে দিয়ে। just give me a second. সবাইকে মিউট করে দিয়ে। পেনাল কোড না, পেনাল কোডটা যদি আমরা বের করি, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যালো স্যার, যাবজ্জীবন কারাদণ্ড সম্পর্কে বলা হয়েছে যে দ্য কোড অফ পেনাল কোডে বলা হয়েছে সেকশন 55 এ, সেকশন 45 এ লাইফের সংজ্ঞা দেয়া আছে। আপনাকে পেনাল কোড, জি জি স্যার 55 এ আছে। এখানে বলা হয়েছে যে যাবজ্জীবন কারাদণ্ড সর্বোচ্চ 30 ইয়ার্স পর্যন্ত এটা আগে ছিল, বাট এখন সেটাকে কমিয়ে 20 বছর পর্যন্ত দেওয়া যায়, বাট এর বেশি না। বাট অ্যাকর্ডিং টু সেকশন 55 এ এখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি এর শাস্তি কমিয়ে দিতে পারে, ওটা ডিপেন্ড করে বা ভ্যারি করে। সেটা আলাদা আলাদা। জি, ওটা কততে আছে পেনাল কোডের? 57 এ 55 ইমপ্রিজনমেন্ট ফর লাইফ যেটা। আচ্ছা, 55 টা আমরা দেখি তাইলে। আর 54 এ বলা হয়েছে যে মৃত্যুদণ্ড হ্রাস করা সম্পর্কে, সেটা বোথ রিগোরাসও হতে পারে অথবা লাইফ টাইম ইমপ্রিজনমেন্টও হতে পারে। আর সেটা সিআরপিসি এর আছে 401 আর 402 তে। জি, টোয়েন্টি ইয়ার্স দেখেন। ইয়েস স্যার। 55 এ দেয়া আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। আমি যদি শেয়ার করি, শেয়ার দ্য স্ক্রিন,
এটা কমে অনেক সময় 12 বছর এসে যায়, গভর্নমেন্ট হলিডে গুলি বন্ধ 12 বছর ধরে বন্ধ দিয়ে পরে এটা 14 বছর এক সময় ছিল, এটা নতুন এটা the word 20 was substituted for the word 14 by section 4 of the penal code amendment ordinance 1985 এ এটা amend করা হয়েছে, তাই তো 1945 এ এটা 14 বছর ছিল এক সময়, এখন এটা 20 করা হয়েছে। আচ্ছা, in every case in which the sentence of imprisonment of for life shall have been passed, the government may without the consent of the offender commute to the punishment imprisonment either description of a term not exceeding 20 years, তাই না? আর এইটা দেখেন, এটা হচ্ছে 55 এর গভর্নমেন্ট চাইলে এটা 20 বছর করতে পারেন, কিন্তু লাইফের সংজ্ঞা আপনি দেখেন, the word life denotes the life of a human being unless the contrary appears from the context. The life এ যদি লাইফের ডেফিনিশন 45 এ দেয়া আছে, যেটা বলছে যে পুরো লাইফ কাল, তাই না? ফ্র্যাকশন টার্ম অফ 57 দেখেন কিভাবে কন্ট্রাডিক্ট করতেছে একটা, ইন ক্যালকুলেটিং fraction of term of punishment, imprisonment for life shall be reckoned as equivalent to rigorous imprisonment for 30 years. তাইলে কি কন্ট্রাডিক্ট করতেছে না? আপনাদের একজন লয়ার আছেন এখানে। So 45, 55 and 57 কি কন্ট্রাডিক্ট করতেছে না? আপনি যখন ফ্র্যাকশন করতেছেন তখন আপনি আপনারা দেখতে পাইতেছেন, এই যে প্যানেল কোড থেকে আমরা কিন্তু দেখতেছি, দিস ইজ দ্য ল অফ দি কান্ট্রি, অনেক পুরনো আইন 1860 সালের, হ্যাঁ, বাংলাদেশের প্যানেল কোড। জি জি স্যার, শুনতে পাচ্ছেন আপনারা? 45, 55, 57 একটার সাথে কন্ট্রাডিক্ট করতেছে। আপনি স্যার এটা অপরাধের মাত্রার উপরে বিচারক স্যার করে আর কি, কোন না এটা সেটি তো না, এখানে আপনার কিভাবে অপরাধের, আপনি এখানে তো আইনে বলে দেয়া আছে, হ্যাঁ, যেখানে আইনে বলে দেয়া আছে সেখানে ক্লিয়ারলি মেনশন করে দেয়া আছে, সেখানে আমাদের জাজদের খুব একটা সুযোগ নাই, হ্যাঁ, যেখানে অ্যাম্বিগুইটি আছে এবং যেখানে একটা রেঞ্জ দেয়া আছে সেখানে জাজ তার জাজমেন্ট দেন, হ্যাঁ, 3 থেকে যেমন 7 বছর যদি ইমপ্রিজনমেন্ট হয় তাহলে সেখানে উনি অপরাধের মাত্রা বুঝে, হ্যাঁ, উনি সেটাকে উনি কমাতে বাড়াতে উনি দিবেন যে 3 বছর দিব না, আমি 7 বছর দিব, নাকি 4 বছর দিব, 5 বছর দিব। এখানে কিন্তু আপনি বলে দেয়া আছে যে 30 বছর আপনি যখন ফ্র্যাকশন ক্যালকুলেট করবেন, না ধরেন আমাদের লাইফ ইমপ্রিজনমেন্ট, ধরেন রেপের সহযোগী, উনি ঠিক ডিরেক্টলি ইনভলভ না, হয়তো প্ররোচনা দিয়েছেন বা হ্যাঁ অন্য কোনো কিছু, তাকে হয়তো আপনি ইমপ্রিজনমেন্ট লাইফ ইমপ্রিজনমেন্ট দিবেন না, কিন্তু তাকে হয়তো সে যেহেতু সহযোগী বা তাকে প্রচারণা দিয়েছেন, তখন আপনাকে ফ্র্যাকশন টার্ম দিতে হবে, না কাউন্ট। আপনারা জানেন জাজমেন্টের ক্ষেত্রে কয়টা কাউন্ট আছে, আলাদা আলাদা কাউন্টে হয় এবং কাউন্টের ক্ষেত্রে হাফ কাউন্টও হতে পারে, যে না পুরো 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 হয় না এখানে। আপনি দেখেন এখানে কিন্তু ওই প্যানেল কোডে কিন্তু আমাদের শেষের দিকের যদি ধারা আপনি দেখেন 512 সম্ভবত এখানে উদাহরণ দিয়ে বলে দেওয়া আছে, হ্যাঁ, এই থেফটের ক্ষেত্রে বোধহয় এই থেফট হচ্ছে রবারি, যেমন রবারি হচ্ছে আপনার থেফটের ক্ষেত্রে হচ্ছে পানিশমেন্টের কথা বলে আছে 7 বছর, 3 থেকে 3 বছর বোধহয় থেফট, এই 378। লাস্টের দিকে দেখেন আপনি প্যানেল কোডের এখানে যে হাফ কাউন্ট কিভাবে হইতে পারে, ওকে স্যার থেফটের ব্যাপারে বলা আছে 378, ওখানে ডেফিনেশন দেওয়া আছে এবং পেনাল্টির কথা বলা হয়েছে 379 আপ টু 3 ইয়ার্স অথবা ফাইন অথবা বোথ হতে পারে। বাট এখানে থেফট নিয়ে আরো কিছু ব্যাপার আছে। 380 তে বলা হয়েছে যদি বাসা বাড়িতে চুরি হয় তখন সেখানে 7 ইয়ার্স প্লাস ফাইন হবে, এবং 381 এ আরো ব্যাপার বলা হয়েছে যদি ক্লায়েন্ট অথবা ক্লার্ক অথবা সার্ভেন্ট যদি সেই জিনিসটা চুরি করে সেটাও 7 ইয়ার্স প্লাস ফাইনের কথা বলা হয়েছে। এবং থেফট নিয়ে আরো কিছু পেনাল্টির কথা বলা হয়েছে, সেটা যদি চুরিতে প্রিপারেশন নিয়ে হয় তাহলে 382 এর কথা বলা হয়েছে এবং সেখানে পেনাল্টির কথা বলা হয়েছে 10 ইয়ার্স প্লাস ফাইন।
এবং Right. এখানে থেফটের ব্যাপারে আরো বলা হয়েছে যদি থেফটটা একসাথে মানে দল নিয়ে করা হয় সেটা শাস্তিটা 401 এ বলা আছে 7 ইয়ার্স প্লাস ফাইন। সো জি। থেফটের ব্যাপারটা অনেকগুলি ডিভাইডে ভাগ করা আছে। না ঠিক যে আছে, আমরা থেপ নিয়ে এই আসলে এখানে ব্যাপারটা। খুব একটা কি করছি না। আমি যেটার জন্য বলতে চাইছিলাম পেনাল করে লাস্টের দিকে এই ধরেন হাফ কাউন্ট কিভাবে কাউন্ট হবে এই ইমপ্রিজনমেন্টের জন্য সেখানে কিন্তু রেফারেন্স দেয়া আছে। আপনি তো দেখলেন এই 45 55 এবং 57 যে কন্ট্রাডিক্ট করে জি স্যার, এটা তো আপনি দেখতেছেন। যাবজ্জীবনের এবং ব্যাপারটা নিয়ে আপনাকে- পেনাল কোডে অনেক এই ধরনের আপনাকে ব্যাপার দেখায় আছে। এই যে মাহবুব সাহেব আমাদের যিনি লেট অ্যাটর্নি জেনারেল স্যার। জি, উনি বলতেছেন যে আমাদের এই মুহূর্তে ওই মুহূর্তে 2019 সালের ঘটনা 5209 লাইফ টার্ম ফিক্সড ডিউরেশন অফ देयर সেন্টেন্স। এটা বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত এইটার পুরোপুরি মীমাংসা হয় নাই। বিকজ দিস ইজ কনফ্লিক্টিং। আপনি দেখেন একটা পেনাল কোডই 3 জায়গায় 3 রকম মিনিং করতে পারেন। 55 এর লাইফের ডেফিনেশন বলছে পুরো লাইফ আনটিল ন্যাচারাল ডেথ। 55 এ বলতেছে ওই আপনার 20 বছর পর্যন্ত হবে এবং এখানে আরো বলা হয়েছে এবং সেই জিনিসটা 20 বছর পর্যন্ত কমাতে পারবে। সো Right. যাবজ্জীবনে কনফ্লিক্টটা হচ্ছে যাবজ্জীবন 10 ইয়ার্সও হতে পারে, যাবজ্জীবন সরকার কমিয়ে 20 বছরও করতে পারে, আর ভগ্নাংশের ভিত্তিতে হলে 30 ইয়ার্সও করতে পারে। সো ওইটা ডিপেন্ড করে কেসের উপর ভ্যারি করে। না এইটা তো আর হইতে পারে না। পৃথিবীর অন্য জায়গায় কি এরকম আছে? না আপনি না অনেক কিছু একদম করতে নেই পারেন। স্যার, আপনি আমাদের তো- বাংলাদেশ আর এটা তো ইন্ডিয়াতে এরকম আছে। এইটা তো ইনকনসিস্টেন্ট একটা জিনিস, তাই না? এমন একটা সিরিয়াস জিনিস, এটা হইলে লাইফ হইলে লাইফ। আর যদি মনে করেন 20 বছর তাহলে 20 বছর, আর যদি মনে করেন 30 বছর তাহলে কনসিস্টেন্ট হইতে হবে। দিস ইজ অ্যান অ্যানোমালি ইন দ্য ল এবং এটা কিন্তু স্বীকার করা হয়েছে এবং এখন পর্যন্ত যদিও এটাকে পুরোপুরি ফিক্স করা যায়নি। সেটাই আমি বলছিলাম যে এরকম ইনকনসিস্টেন্সিস কিন্তু থাকে এবং আছে। আমাদের অনেক সিরিয়াস বিষয়ও আছে, লাইফের মতো বিষয়, তাই না? একজন মানুষের জীবন এটি কিন্তু আপনি আমি দিতে পারবো না, বা একজন মানুষকে আপনি সম্পূর্ণ ইমপ্রিজনমেন্ট করে রাখবেন, কয়দিন করবেন, কারোর ক্ষেত্রে কম করবেন, কারোর ক্ষেত্রে বেশি করবেন, এইটা কিন্তু ঠিক এই 2020 সালে একসময় তো অনেক কিছুই হয়েছে। এই দেশের অনেক আইন ছিল বা এই সাবকন্টিনেন্টে অনেক আইন ছিল যেগুলো হয়তো আমরা ক্লাসরুমে আলোচনা করতে পারবো না এমন। তো ইভেন ডেভেলপ কান্ট্রিজেও ছিল মধ্যযুগীয় যেসব আইনগুলো ছিল আপনার, বা মধ্যযুগীয় যেসব রীতিনীতি ছিল সেগুলো তো আর আমাদের যেগুলো আমাদের কিন্তু এখনো বেশ কিছু ইনকনসিস্টেন্সিস রয়ে গেছে। আমরা যেই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা এখন পর্যন্ত এই যে 56 এর যে প্রকৃত ব্যবহার এখন পর্যন্ত ফিল্ড লেভেলে পুরনো আইনের সঠিকভাবে বাস্তবায়ন হয়নি এবং সেটি আমাদের দেখার বিষয় যে আইনে কি আছে। আইনটা কিন্তু প্রিটি ক্লিয়ার। 56 এ এই যে ডাবল ট্যাক্সেশন ফর নন রেসিডেন্ট এবং ওনাদের কত রেটে উইথহোল্ডিং করতে হবে সেটি কিন্তু ক্লিয়ার। বাস্তব ক্ষেত্রে হয়তো বিভিন্ন জায়গায় এই ব্যবহারে অ্যানোমালিজ হচ্ছে। হ্যাঁ, আমি এটি বলতে গিয়েই সেই আমাদের যাবজ্জীবনের এই বিষয়টা তুলে নিয়ে আসছিলাম যে এটি কিন্তু হয় মানে হওয়া উচিত নয় কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো সেটি আপনারা দেখেন এখানে কিন্তু প্রিটি ক্লিয়ার 56 যেসব দেশের সাথে আমার ডিটিএ নাই তাদের জন্য হবে 7.5%। ঠিক আছে, আর যেসব দেশের সাথে আমার ডিটিএ আছে সেখানে ডিটিএটা দেখতে হবে ডিটিএ তে কি আছে। ডিটিএ তে ওইখানে এটা তো মেইনলি বিজনেস প্রফিট, বিকজ যখন মাল সাপ্লাই দেয় সে তো তার একটা ব্যবসা, তাই না? এটা হচ্ছে বিজনেস প্রফিট, বিকজ আপনার বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকাম থাকতে পারে, বিভিন্ন ধরনের ক্যাপিটাল গেইন হতে পারে, বিকজ আমাদের ডিটিএ গুলো ভাবে লেখা যেটা কি বিজনেস প্রফিট নাকি ক্যাপিটাল গেইন নাকি অন্য কোনো ধরনের, এটা কি ডিভিডেন্ড নাকি এটা ইন্টারেস্ট নাকি, সেটার উপর করে ভাগ ভাগ করে কিন্তু আলাদা আর্টিকেল লেখা আছে। আমরা দেখাবো আজকে একটা আর্টিকেল আপনাদেরকে, এবং সেখানে এই আর্টিকেল 7 এ ইন মোস্ট ডিটিএ এক্সকিউজ মি ক্লিয়ারলি বলে দেয়া আছে যে এটি নির্ধারিত হবে পার্মানেন্ট এস্টাবলিশের উপর বেস করে। যদি যেসব সাপ্লায়ারের নন রেসিডেন্ট সাপ্লায়ারের
আমাদের দেশে বা অন্য যে কোনো, এটা মোটামুটি কনসিস্টেন্ট, আমরা মোটামুটি সারা ওয়ার্ল্ডের মতো এই ডিটিএ গুলো ফলো করি, বিকজ এই ডিটিএ গুলো লেখার জন্য দুটো মডেল কনভেনশন আছে, একটা ইউএন মডেল কনভেনশন, দ্য আদার ওয়ান ইজ OECD মডেল কনভেনশন। তো এইগুলো দেখেই আমরা লিখি। সো এখানে আর্টিকেল 7 এ মোস্ট ডিটিএস বলা আছে যে ওই দেশে যদি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে তাহলেই ওই দেশ সোর্স কান্ট্রি এটাকে আসলে ট্যাক্স করতে পারবে, আর যদি কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট না থাকে তাহলে এটির উপর কোনো সোর্স কান্ট্রি কোনো ট্যাক্স করতে পারবে না, এটা রেসিডেন্ট কান্ট্রি ট্যাক্স করতে পারবে। তার মানে কি, আপনি যদি আপনার অনুষ্ঠানের জন্য অ্যামাজনের কাছ থেকে কোনো মাল কিনে নিয়ে আসেন, ধরেন 1 কোটি টাকার মাল কিনে নিয়ে আসেন, সেই 1 কোটি টাকার উপর আসলে কোনো ট্যাক্স অ্যাপ্লাই করা যাবে না, এই 7.5% অ্যাপ্লিকেবল হবে না। এই যে 56 এ এই যে সাপ্লাই 16 নম্বরে যে 7.5% এটি কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ অ্যামাজন ইজ এ আমেরিকান কোম্পানি এবং আমেরিকান রেসিডেন্ট কোম্পানি। সুতরাং এইখানে যেহেতু তার বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নেই, আমরা দেখবো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট সংজ্ঞা কি, সেটি ডিটিএর আর্টিকেল 5 এ বলা আছে, মোস্ট ডিটিএস আর্টিকেল 5 এ পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের সংজ্ঞা দেওয়া আছে। তো যেহেতু আমেরিকার এই অ্যামাজন কোম্পানির বাংলাদেশে কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নেই, সুতরাং তার জন্য কিন্তু এই 7.5% অ্যাপ্লিকেবল হবে না। বা ধরেন আপনি অস্ট্রেলিয়া থেকে যে কোনো একটা কোম্পানি থেকে কোনো মাল কিনে নিয়ে আসলেন, তার ক্ষেত্রে কিন্তু এটি অ্যাপ্লিকেবল হবে, বিকজ অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের কোনো এখন পর্যন্ত ডিটিএ হয় নাই, সুতরাং তার জন্য 56 অ্যাপ্লিকেবল হবে। আপনি 1 কোটি টাকার মাল কিনলে তার থেকে সে হয়তো বলবে যে আমাকে 1 কোটি টাকাই দিতে হবে, তাহলে আপনাকে 7.5% দিয়ে দিতে হবে। হ্যাঁ, ও যদি রাজি না হয় আপনাকে 7.5%, মানে আপনার ওই ট্রানজাকশন থেকে যেই দিক এটা ওই কোম্পানি দিবে, বাট আপনার দায়িত্ব হচ্ছে কি কাটা, সে তাকে যদি রাজি না করতে পারেন আপনার পকেট থেকে না আপনার কোম্পানির তহবিল থেকে 7.5% এনবিআর কে বুঝাই দিতে হবে, নাইলে আইনের ব্যর্থ হবে। এটা আইনটা কিন্তু প্রিটি ক্লিয়ার, এখানে কোনো দ্বিমত মানে কোনো রকম কিন্তু অস্বচ্ছতা নাই। এখন সেটি বাস্তবের ক্ষেত্রে হয়তো অনেকেই এগুলো প্রয়োগ সঠিকভাবে করতে পারছেন না। জি স্যার, এখানে একটা কথা স্যার, এই যে ঝামেলাটা হচ্ছে, ইট ইজ ভেরি মাচ নোন টু এনবিআর। এখন স্যার উইথহোল্ডিং কথাটা যদি উঠিয়ে দেয় এবং এটা যদি বলে যে এনবিআর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, এবার যেই দিক ওই কথাটা বললে স্যার এই যে ম্যাল প্র্যাকটিসটা এটা বন্ধ হয়ে যায়। এই কথাটা যদি বলে যে স্যার আমি অ্যামাজন থেকে মাল আনবো না, কোথেকে আনবো জানি না, গভর্নমেন্টকে তোমাকে 7.5% দিতে হবে। ইফ ইউ বাই এনিথিং ফ্রম ফরেন সাপ্লায়ার ইউ হ্যাভ টু পে 7.5%। এবার ইউ বিং দ্য বায়ার, তুমি তোমার সেলারের কাছে রিকভার করতে পারবা কি পারবা না, দ্যাট ইজ ইওর বেবি। তবেই স্যার আমরা ডাবল ট্যাক্সেশনে পারলে পড়ি না। যতক্ষণ পর্যন্ত টিটিএস কথাটা থাকবে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে স্যার ডাবল ট্যাক্সেশনে পারলে পড়বে না। তাহলে আপনি যে ডিটিএ যাদের সাথে করেছেন তাদেরকে কি সুবিধা, আলাদা সুবিধা দিলেন? তাহলে তাদের কোনো আলাদা সুবিধা দেওয়া হলো না। না, ডিটিএ যখন করলাম সেই ক্ষেত্রে তো স্যার আমার কম রেটে কাটার কথা, বাট আমি তো স্যার ডিটিএ এর ক্ষেত্রে কিন্তু কম রেটে না। ডিটিএ এর ক্ষেত্রে এখানে সেকশন আর্টিকেল 7 এ বলে দেয়া আছে যে আমার যদি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে সোর্স কান্ট্রিতে, সোর্স কান্ট্রি যদি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট থাকে তাহলেই সোর্স কান্ট্রি আমার এই ট্যাক্স উইথহোল্ডিং ট্যাক্স কর্তন করবে। না হলে যদি পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট না থাকে তাহলে রেসিডেন্ট কান্ট্রি এটি ট্যাক্স করবে। এইটাই সুবিধা দেওয়া হয়েছে এই ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট। এটা ডিটিএর তাহলে তো মিনিংটা এটাই যে কোনো একটা কান্ট্রি কাটতে পারবে। স্যার আমি ডিটিএর কথা বলছি না স্যার, যাদের সাথে স্যার ডিটিএ নেই, যেমন স্যার অ্যামাজনের সাথে আমাদের ডিটিএর কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। অ্যামাজনের সাথে তো হয় না, মানে আমেরিকা কান্ট্রি টু কান্ট্রি। সরি স্যার, ওর এস্টাবলিশমেন্ট নেই। জি, পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নেই তো। জি, এখন যেটা হচ্ছে স্যার সেটা হচ্ছে যে যতই ইম্পোর্ট যতই স্যার ফরেন পেমেন্ট করতে হচ্ছে, ওই যে সার্ভিস আনতে গিয়ে কি কোন রকম গুডস আনতে গিয়ে সেখানে 7.5% দিতেই হচ্ছে। আচ্ছা, এই যে জিনিসটা এটি বাস্তবের
অ্যানোমালিজ, এটি হওয়া উচিত না, তাই না? এটা তো আমরা বললাম এটা তো ট্যাক্সের বিষয়, টাকার উপর দিয়ে যাচ্ছে, এরকম কিন্তু অ্যানোমালিজ অনেক ক্ষেত্রেই আছে। সেটা বোঝাতে গিয়ে কিন্তু আমরা ওই যে লাইফ ইমপ্রিজনমেন্টের এটি নিয়ে এসেছি। হ্যাঁ, এটি এটি ওই যে ব্যাংক যে কাটছে এটা কিন্তু সে সঠিক করছে না, এটি সে এটি আইনের ব্যত্যয় করছে সে। আমি জানি যে ব্যাংক কাটছে এবং এটাই কিন্তু অ্যানোমালিজ। স্যার ব্যাংক তো কাটে না, আমাকে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, ওইটাই তো। আর আপনাকে যে পেমেন্ট করতে হচ্ছে অতিরিক্ত, এটি তো করার কথা নয়। না স্যার, আমি কেন করব? বলে দেয়া আছে ক্লিয়ারলি, আমরা দেখবো আজকে, আমরা দেখবো। হ্যাঁ, আপনি বের করে দেখেন বাংলাদেশ আমেরিকা ডিটিএটা অনলাইনে সার্চ দিলেই পাবেন। আমি বোধহয় দিয়েও দিয়েছি আপনাদেরকে কতদিন। আমি ওইটা দেখেন, আপনার আর্টিকেল 7 এ কি বলে দেয়া আছে, ক্লিয়ারলি বলে দেয়া আছে ওইখানে। ওটা ঠিক আছে স্যার, এটা আইনে কিন্তু এটা আছে, এখানে আইনে কোনো রকম কোনো অস্বচ্ছতা নাই, কিন্তু বাস্তবে ওইটা কিন্তু মানা হচ্ছে না, সেটি আমি বলছি। এবং ডোন্ট বি সারপ্রাইজ যে কেন মানা হচ্ছে না। এটি হয়ে আসতেছে এখন, এটি তো হওয়া উচিত নয় কিন্তু হয়ে আসতেছে, যেটি আসলে আমাদেরকে ঠিক করতে হবে। এখন পর্যন্ত আমরা হয়তো ঠিক করতে পারি নাই, এই বিষয়টা আমাদেরকে ঠিক করতে হবে। হ্যাঁ, এরকম আরো অনেক জায়গাতে আছে, আমরা দেখি সেটা বোঝার জন্য ওই অন্যান্য উদাহরণগুলো নিয়ে আসলাম। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো মতামত, কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন? এই জিনিসটা ইম্পর্টেন্ট, বুঝে রাখা দরকার সবার। ঠিক আছে, আমরা একটু আগাই। দেন উই হ্যাভ দ্য আদার রেটস, এইগুলো আপনি দেখেন। যেমন ফর এক্সাম্পল ডিভিডেন্ড ফর এ কোম্পানি 20% কাটবেন, এটা আপনারা জানেন। বাংলাদেশের ক্ষেত্রেও কোম্পানি ডিভিডেন্ডের ক্ষেত্রে উইথহোল্ডিং কোম্পানি ডিভিডেন্ডের ক্ষেত্রে 20% ট্যাক্স পে করে, তাই না? তো এটা মোটামুটি কনসিস্টেন্ট আছে। আদার দেন কোম্পানি হইলে নট বিং এ কোম্পানি 30%, আর্টিস্ট সিঙ্গার প্লেয়ার এগুলো আমরা বলেছি 30%, এখন যদিও 25%। এখানে একটু ট্যাক্স রেটের চেঞ্জের কারণে কিছু অ্যানোমালিজ চলে আসছে। এবং বিদেশি যেসব অয়েল কোম্পানি আছে ওনাদেরকে ফেভারেবল রেট দেওয়া হয়েছে 5.25%, এটা একটু ফেভারেবল আছে। এনি আদার পেমেন্টস এখানে বলে দেওয়া আছে, যেগুলো এগুলোর মধ্যে পড়বে না সেটা 30% বলে দেওয়া আছে। আমরা একটু ডিটিএ দেখি না, ডিটিএটা বোঝাটা অত্যন্ত জরুরি, নাইলে আপনার আমাদের আমরা বুঝতে পারবো না। এবং আমি এটা পড়তে গিয়ে আপনারা যে কোনো ডিটিএ, বাংলাদেশের আপনাদের ডিটিএ দিয়ে দিয়েছি আমেরিকার, আমি আপনাদেরকে এখানে পড়ানোর সুবিধার্থে ইউএই ভার্সেস ইউএই এন্ড ভিয়েতনামের যে ডিটিএটা আছে সেটা আমি মনে করছি ইজি টু আন্ডারস্ট্যান্ড। এটা খুব সুন্দরভাবে লেখা আছে ডিটিএটা। আমাদের ডিটিএ গুলো এরকমই, কিন্তু এটা অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় লেখা আছে, আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমাদের আর্টিকেল গুলো এরকম, কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশের ডিটিএ গুলো যেভাবে লেখা হয়েছে খুব একটা আপনি বুঝে পড়ে বুঝবেন না। আপনি যদি বাংলাদেশ আমেরিকাটা দেখেন, খুব অস্বচ্ছ ভাষায় কিছু লেখা হয়েছে। আমি এই জন্য আপনাকে বোঝার জন্য, তারপরে আমরা এটা পড়ে তারপরে হয়তো অন্যটা গেলে আপনার কাছে বুঝতে সুবিধা হবে। তো আমি একটা মডেল ডিটিএ আপনাকে দেখাই। আই থিঙ্ক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিটিএস। এটা দেখেন, আর্টিকেল 1 থেকে শুরু হয় না, এটা হচ্ছে আপনার বিটুইন ভিয়েতনাম এন্ড ইউএই। হ্যাঁ, এটা একটা ডিটিএ। আমাদের গুলো এরকম এগ্রিমেন্ট গুলো মোটামুটি, বিকজ দিস ইজ বেসড অন মডেল ডিটিএ, আইদার ওএসিডি মডেল ডিটিএ অথবা আপনার ইউএন মডেল ডিটিএ। প্রথম সেই আর্টিকেলে আছে, এগুলোকে সেকশন বলে না, ওরা বলে আর্টিকেল, ডিটিএ এর ক্ষেত্রে বলে আর্টিকেলস। আর্টিকেল 1 আছে, দিস এগ্রিমেন্ট শ্যাল অ্যাপ্লাই টু পারসন who are resident of both the contracting state. আপনি জানেন দুইটা কন্ট্রাক্টিং স্টেট হচ্ছে ইউএই এন্ড ইউনাইটেড আরব আমিরাত। দেখেন ট্যাক্স কাভার্ড, কি ট্যাক্স আর্টিকেল 2 তে আছে, কি ট্যাক্স কাভার করবে। This agreement shall apply to tax on income, on capital imposed on behalf of a contracting state or its local authorities, irrespective of the manner in which they are levied. এখানে কি ট্যাক্সের ক্ষেত্রে এগুলো হইতে পারে সেকে আপনি দেখেন। ভিয়েতনামের কি আছে, পার্সোনাল ইনকাম ট্যাক্স, মানে ইন্ডিভিজুয়ালের উপরেও এটি বর্তাবে। ডিটি এর পরিধিটা ইন্ডিভিজুয়াল ট্যাক্সের উপর বর্তাবে যাবে। দ্য বিজনেস ইনকাম ট্যাক্স কোম্পানির ক্ষেত্রে হবে বা বিজনেসের ক্ষেত্রেও হবে। এটা হিয়ার আফটার ভিয়েতনামিজ ট্যাক্স বলতে এই দুটো জিনিস কি বোঝাবে? আরব আমিরাতেও ইনকাম ট্যাক্স এন্ড কর্পোরেট ট্যাক্স ওরা বলছে, বিকজ আরব আমিরাতে ইনকাম ট্যাক্স বলতে ইন্ডিভিজুয়াল ইনকাম ট্যাক্স বুঝে, আর কর্পোরেট ট্যাক্স বলতে ওরা কোম্পানি ট্যাক্স বুঝে, এবং সেটিতে ওরা এরপরে রেফার করবে অ্যাজ ইউএই ট্যাক্স হিসেবে, না? সো এটা গেল মোটামুটি। দেন আর্টিকেল 3 তে কিছু ডেফিনেশন দেয়া আছে, লাইক
আইনের মধ্যে যেরকম ডেফিনেশন দেওয়া থাকে আমাদের দেশে ম্যাক্সিমাম আইনের ক্ষেত্রে সেকশন 2 তে, এখানে আর্টিকেল 3 তে ওরা কিছু ডেফিনেশন দিয়েছে যে ভিয়েতনাম বলতে কি বোঝায় বা অন্যান্য ক্ষেত্রে কি বোঝায়, কন্ট্রাক্টিং স্টেট বলতে কি বোঝায়। দেখেন পার্সনের সংজ্ঞা তো ইজ প্রিটি মাচ কনসিস্টেন্ট উইথ আওয়ার কান্ট্রি। পার্সন ইনক্লুডস an individual, a company and any other body of person, মানে ইন্ডিভিজুয়াল বুঝাইতে পারে, রক্তে মাংসের মানুষ হতে পারে অথবা কোম্পানি হতে পারে, হ্যাঁ, সবাইকে বোঝাচ্ছে পার্সন হিসাবে। দ্য টার্ম ন্যাশনাল মিনস, আপনি এটা আমাদের খুব একটা দরকার নেই, ইন্টারন্যাশনাল ট্যারিফ। কম্পিটেন্ট অথরিটি বলতে ভিয়েতনামের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কি বোঝাচ্ছে, আরব আমিরাতের ক্ষেত্রে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কি বোঝাচ্ছে অথবা তাদের রিপ্রেজেন্টেটিভ বোঝাচ্ছে, খুব একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট না। আর্টিকেল 4 ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনে যে দুইটা মেইন জিনিস, সেইটা হলো it's the conflict between resident and Non-resident. not non-resident, resident and source, হ্যাঁ, এইটাই হচ্ছে কনফ্লিক্টিং থিং, যে আপনি কি সোর্স কান্ট্রিতে কতটুকু ট্যাক্স করবেন আর কতটুকু ট্যাক্স করবেন রেসিডেন্ট কান্ট্রিতে। এটাই হচ্ছে ডাবল ট্যাক্স ইন্টারন্যাশনাল ট্যাক্সেশনের মেইন জিনিস, এবং ডিটিএ গুলো ওই পার্সপেক্টিভ থেকেই করা হয়। মানে আপনি যখন মাল কিনতেছেন আমাজন থেকে, আমাজন বাংলাদেশ হচ্ছে সোর্স কান্ট্রি না, কারণ আমাজন বাংলাদেশে ব্যবসা করতেছে, আমাজনের কিচ্ছু নাই, আপনি মাল যখন আমাজন থেকে মাল কিনে নিয়ে আসতেছেন, মানে আমাজন বাংলাদেশে ব্যবসা করতেছে না, বাংলাদেশ ইজ দ্য সোর্স কান্ট্রি। আর রেসিডেন্ট কান্ট্রি কোথায়? আমাজন রেসিডেন্ট কান্ট্রি হলো ইউএসএ, সে হচ্ছে ইউএসএ। তাহলে কতটুক আমি ওই কে কতটুক ট্যাক্স পাবে, দিস ইজ দি মেইন ইস্যু ইন ডিটিএ। সোর্স কান্ট্রি কতটুক ট্যাক্স পাবে আর রেসিডেন্ট কান্ট্রি কতটুক ট্যাক্স পাবে। সুতরাং রেসিডেন্টের সংজ্ঞাটা একটু বোঝা দরকার, এবং ইটস প্রিটি মাচ কনসিস্টেন্ট। আমাদের জানেন রেসিডেন্টের সংজ্ঞা দেওয়া আছে সেকশন 2 সাবসেকশন 55 এ রেসিডেন্টের সংজ্ঞা দেওয়া আছে, তাই না? ওইখানে পুরা সেকশন 1 এ দেওয়া আছে ওই যে ইন্ডিভিজুয়ালের জন্য যে 182 দিন অথবা তার ওই বছর, অথবা আপনার ওই 90 দিন প্লাস 4 পূর্ববর্তী 4 বছরে 365 দিন, এবং এছাড়া 2 এ আছে অন্যান্য, না, ওই হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, পার্টনারশিপ ফার্ম এবং অন্যান্য দেয়া আছে। এবং সেকশন সাবসেকশন 3 তে কিন্তু দেয়া আছে কোম্পানির জন্য কি হবে, না, সেখানে বাংলাদেশি কোম্পানি অথবা বাংলাদেশি কোম্পানি না হলে ফুল ম্যানেজমেন্ট এন্ড কন্ট্রোল এই ভিত্তিতে। এবং এটিও কিন্তু আপনি দেখবেন যে এটা মোটামুটি কনসিস্টেন্ট উইথ আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে দেখেন রেসিডেন্টের সঙ্গে এখানে কি আছে, ফর দ্য পারপাস অফ দিস এগ্রিমেন্ট দ্য টার্ম রেসিডেন্ট in the case of Vietnam shall mean, ভিয়েতনামের ক্ষেত্রে কি হবে, any person who under the law of Vietnam is liable to tax in Vietnam by reason of his domicile। ভিয়েতনামের ক্ষেত্রে যে কোনো পার্সনের যদি উনি ভিয়েতনামে তিনি যদি ট্যাক্স দেওয়ার জন্য লায়াবল হন জাস্ট বিকজ অফ তার এইখানে থাকেন, ডমিসাইল মানে উনি এখানে বসবাস করেন, অথবা রেসিডেন্ট, না, ওনার বাড়ি আছেন সেটা ডমিসাইল, রেসিডেন্স মানে উনি থাকেন, প্লেস অফ রেজিস্ট্রেশন, দেখেন তার মানে কোম্পানির ক্ষেত্রে, না, প্লেস অফ রেজিস্ট্রেশন যদি ওই ভিয়েতনামিজ কোম্পানি হয়, তো ভিয়েতনামে রেজিস্ট্রি করা মানে ভিয়েতনামের কোম্পানি, না। প্লেস অফ ম্যানেজমেন্ট, দেখেন ওই যে আমাদের কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট, সেই প্লেস অফ ম্যানেজমেন্ট যদি ভিয়েতনামে হয়, অর এনি আদার ক্রাইটেরিয়ান অফ সিমিলার নেচার, ওই একেবারে এটা খুব একেবারে ওয়াইড একটা স্কোপ দিয়ে দিছে, অর এনি আদার ক্রাইটেরিয়ান অফ সিমিলার নেচার, এরকম যদি সিমিলার নেচারের, বাট এক্স্যাক্টলি এটা না, বাট এটা করে একেবারে ওপেন মানে রাখছে, তাদের উপর কন্ট্রোলটা অনেক বেশি রাখছে। The term also include the state of Vietnam and any political subdivision or local authority thereof, মানে যে কোনো ভিয়েতনামের যে কোনো পলিটিক্যাল সাবডিভিশন, অর বিকজ আপনারা জানেন ভিয়েতনাম আসলে একটা সোশ্যালিস্ট কান্ট্রি, ওখানে ম্যাক্সিমাম কোম্পানিজ, অনেক গভর্নমেন্টের অনেক কোম্পানিজ আছে বা গভর্নমেন্টের অনেক অর্গানাইজেশন আছে। This term however does not include any person who is liable to tax in Vietnam in respect only of income from source in Vietnam or capital situated therein। তার মানে কি, রেসিডেন্ট বলতে শুধুমাত্র ওই যে বললাম সোর্স, শুধুমাত্র সোর্স ভিয়েতনাম অথবা ক্যাপিটাল সিচুয়েটেড ইন ভিয়েতনাম এইটাকে বোঝাচ্ছে না, সেটিও কিন্তু বলে দিচ্ছে। দেখেন তাহলে সোর্স এবং রেসিডেন্টের মধ্যে কিন্তু মেইন এই যে কনফ্লিক্টটা, না, এই সো রেসিডেন্ট দেখেন এই ভিয়েতনামের যে রেসিডেন্টের সংজ্ঞা সেটি কিন্তু বাংলাদেশের সাথে প্রিটি মাচ কনসিস্টেন্ট, তাই না? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন? আমরা আস্তে আস্তে আগাবো, বিকজ আমাদের এই আর্টিকেল গুলো প্রতিটা লাইন, প্রতিটা শব্দ, প্রতিটা আর্টিকেল আমাদের কিন্তু মোটামুটি বুঝতে হবে, কারণ এটি কিন্তু ওয়ান অফ দি ইম্পর্টেন্ট থিং ইন ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন। এটি কিন্তু আমাদের এই কোর্সের অন্যতম একটা বিষয়।
বলেন, আমরা আস্তে আস্তে যাবো, এই জন্য খুব তাড়াহুড়া করছি না, খুব আস্তে আস্তে বুঝে নেবেন বিষয়গুলো, আমরা সেটাই উদ্দেশ্য। যারা জানেন হয়তো তাদের কাছে একটু হয়তো মনে হচ্ছে যে আমরা তো জানি জিনিসটা, বাট অনেকেই হয়তো নাও জানতে পারেন। আমাদেরকে আগাতে হবে আস্তে আস্তে। আমরা এটা থেকে শুরু করে আপনি যখন বাংলাদেশিতে যাবেন তখন আপনার কাছে জিনিসটা অনেক সোজা মনে হবে। আমরা ইচ্ছে করি এরকম একটা সুন্দর একটা এগ্রিমেন্টকে বেছে নিয়েছি, বিকজ এখানে দেখবেন আপনি যদি তুলনা করেন, আমরা হয়তো এটার উপর পেপারও লিখতে দিব যে অন্য বাংলাদেশের গুলোর সাথে এইটার পার্থক্যটা কথা। এটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট, ওয়েল রিটেন, ভেরি ওয়েল রিটেন, খুব ক্লিয়ারলি রিটেন। বলেন জি, প্লিজ বলেন। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্সের যে অঙ্কটা আমরা লাস্টে দিন করলাম আর কি, ওটা নিয়ে একটু কথা বলি স্যার। আমি আমার কাছে শীলের বইটা আছে, শীল হচ্ছে নিখিল চন্দ্র শীল, শীলের বইতে যে অঙ্কটা করা আছে সেখানে বলা আছে যে সিঙ্গাপুর ব্রড ইনকাম থ্রু ব্যাংকিং চ্যানেল, মানে সিঙ্গাপুর থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে টাকাটা নিয়ে আসছিল ইনকাম, ওইটা ওইটা টোটালি এক্সাম্পটেড করে দিয়েছে। তার মানে যারা ব্যাংকিং চ্যানেলে আনবে তাদেরটা কি টোটালি এক্সাম্পটেড হবে এখানে? জি, এটা শুধু ইন্ডিভিজুয়ালের জন্য, শুধুমাত্র কোম্পানির জন্য না। ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে আপনি, আমরা যে লাস্টের যে এক্সাম্পলটা করলাম ক্লাসে, ওইখানে ওই কোন 3টা দেশের কথা বলেছিলাম তাই না? সুইডেন, রাশিয়া এন্ড স্যারের নেটে বোধহয় প্রবলেম হচ্ছে। আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যালো স্যার বলুন স্যার, বলুন স্যার। আচ্ছা, আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ এখন যাচ্ছে স্যার। স্যার এখন শুনতে পাচ্ছি না স্যার। এখন শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, সবাই শুনতে পাচ্ছি। আমাদের লাইনটা বোধহয় একটু ডিস্টার্ব করতেছিল, আপনাদের অনেককেই আমি শুনতে পাচ্ছিলাম না। রাইট স্যার, মাঝে মাঝে কথা কেটে আসে। আচ্ছা, আমি একটু বলি স্যার, তাহলে কি ডাবল ট্যাক্সেশন অ্যাভয়েডেন্সটা কি ব্যক্তি এবং মালিকানার এই কোম্পানির জন্য আলাদা হবে? কোনটা? হ্যাঁ, এই সেকশনটা না, 145 সবার জন্যই প্রযোজ্য, কিন্তু এছাড়াও ব্যক্তির জন্য যেই জিনিসটা, এটা আলাদা এসআরের মাধ্যমে সম্ভবত বলে দেওয়া আছে। আপনি যদি ইন্ডিভিজুয়াল, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি যদি ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে এই টাকাটা নিয়ে আসেন, এটা আমাদের 6 শিডিউল পার্ট এতে বলে দেওয়া আছে, আমাদের যেখানে এক্সামশনের শিডিউল 6 শিডিউল পার্ট এতে আছে। এটা আপনি যদি ব্যাংকিং, জি 6 শিডিউল পার্ট এতে আছে না, এটা 6 শিডিউল পার্টে 48 করা, 6 শিডিউল পার্টে 48 এটা বলে দেয়া আছে, তাই না? 6 শিডিউল পার্ট এতে হচ্ছে গিয়ে এক্সামশনের ক্লজ, আর পার্ট বি হচ্ছে আমার ওই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। ওখানে জি বলেন। না, এটার কারণ কি ব্যাংকিং চ্যানেল থেকে আনলে সোর্স ট্যাক্স ব্যাংক কেটে রাখতেছে, এটার জন্যই নাকি? না 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 না,
ব্যাংক তো কিছু কাটছে না ওইখানে। আপনি যখন বিদেশ থেকে টাকা পাঠাবেন ব্যাংক কিছু কাটে না। আমি অনেকবার পাঠিয়েছি বাংলাদেশের টাকা বিদেশ থেকে, ব্যাংক কিছু কাটে না। হ্যাঁ, আপনি যেটা করবেন এটি বাংলাদেশের গভর্নমেন্টের পলিসি। বাংলাদেশ গভর্নমেন্টের এই পলিসি নিয়েছে এই জন্য যেহেতু আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের একটি স্বল্পতা আছে, তাই না? বাংলাদেশ সবসময় গভর্নমেন্ট সবসময় এই যে এখন আপনি 2% ক্যাশ সাবসিডি দিচ্ছে, তাই না? আপনি যদি 100 টাকা বিদেশ থেকে পাঠান আপনাকে ব্যাংক দিবে 102 টাকা, এটা তো জানেন আপনি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা সবসময় বাংলাদেশে এই পলিসি নিয়েছে কারণ আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের স্বল্পতা একসময় ছিল, এখন যদিও আমাদের যথেষ্ট রিজার্ভ আছে, আমার 32 থেকে এখন 38। তো সেটার জন্য প্রণোদনা দেওয়ার জন্য এটি করা হয়েছে। এটি অনলি ফর ইন্ডিভিজুয়াল, মানুষের জন্য, কোম্পানির জন্য কিন্তু না। কোম্পানির জন্য যেটা হয়েছে 50% এক্সপোর্ট আর্নিং ট্যাক্স এক্সাম্পটেড, 50% ওইখানে। হ্যাঁ, ওটা কিন্তু টাকা ফেরত নিয়ে আসার সাথে সম্পর্কযুক্ত না। আপনার অবশ্যই এটা রিপ্যাট্রিয়েট হতে হবে অবশ্যই, বাট এবং ক্যাশ প্রণোদনাও আছে, আপনি জানেন ক্যাশ সাবসিডি আছে বিভিন্ন ক্ষেত্রে, সবার জন্য কিন্তু না, এক এক ক্ষেত্রে এক এক রকম ক্যাশ সাবসিডি দেয়। ওইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য। টাকা যদি ব্যাংকিং চ্যানেলে আনেন পুরোপুরি টাকাটা ট্যাক্স এক্সাম্পটেড, আর যদি না নিয়ে আসেন ওইখানেই থেকে দেয়, আপনি চাইলে আপনার টাকা বিদেশে রাখতে পারেন, তাই না? কোনো অসুবিধা তো নাই। আপনি যদি বিদেশে রেখে দেন ট্যাক্স দিতে হবে সেকশন 17 এর কারণে। আপনার বাংলাদেশের রেসিডেন্টদের ট্যাক্স দিতে হয় গ্লোবাল ইনকামের উপর, তাই না? আপনি দেখেন কেন উনি এটা দিচ্ছেন। আপনি বাংলাদেশে বসে ইনকাম করতেছেন বিদেশে, হতে পারে, তো আপনি ওইটা ওইখানে রেখে দিচ্ছেন, কোনো অসুবিধা নাই, রেখে দিচ্ছেন, কিন্তু ওইটার উপর কিন্তু আপনাকে বাংলাদেশে ট্যাক্স দিতে হবে, বিকজ সেকশন 17 বলে দিচ্ছে আপনি ইফ ইউ আর রেসিডেন্ট অফ বাংলাদেশ তাইলে আপনার ট্যাক্স হবে গ্লোবাল ইনকামের উপর। যদি নন রেসিডেন্ট হন তাহলে হবে লোকাল ইনকামের উপর। জিনিসটা কি আপনি কি রিলেট করতে পারছেন কিনা সম্পূর্ণ? হ্যাঁ, দেখেন ব্যাংকিং চ্যানেল ছাড়া বাকি যে টাকা ইনকাম নিয়ে আসে সেটা আসলে তাহলে স্যার এটা মানে অন্য যে হুন্ডি কিংবা এরকম কিছু? স্যার চলে গেছেন। কথা কেটে যাচ্ছে। আচ্ছা, আমি ক্লিয়ার স্যার। হুন্ডি হচ্ছে প্রথমত আছে, হিন্দি হচ্ছে সম্পূর্ণ বেআইনি জিনিস। হ্যাঁ, হুন্ডির মাধ্যমে এনে আপনি ওই না বাকি আবার কেটে গেছে। স্যার তাহলে বাকি যে ইনকাম গুলি দেখানো হচ্ছে সুইডেন রাশিয়া থেকে, ওটা আসলে কিভাবে এসেছিল এটাই জানতে চাচ্ছিলাম। জি, স্যারের লাইনটা কেটে যাচ্ছে বারবার। হ্যাঁ, আমার লাইনটা আসলে একটু ডিস্টার্ব করতেছে, প্রায় মাঝে মাঝে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, আবার কানেক্ট হচ্ছে। আমি বুঝতে চাচ্ছিলাম যে সিঙ্গাপুর ছাড়া তাহলে বাকি সুইডেন এবং রাশিয়া থেকে যে ইনকামটা আসলো সেটা কিভাবে আসলো আর কি, কোন চ্যানেলে আসলো? আসেনি তো, এটা আসেনি, ওইখানেই রয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসেনি, আপনি রেখে দিচ্ছেন না, এখানে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্টে রেখে দিচ্ছেন। ওকে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। আপনার বিদেশ থেকে টাকা আপনি ইনকাম করলে যে ওইটা আনতেই হবে এরকম কোনো আইন বাংলাদেশে কিন্তু নাই, এক্সেপ্ট এক্সপোর্টের ক্ষেত্রে। আমি তো হ্যাঁ, আমি ট্যাক্স দিচ্ছি যে আমার ইনকাম, আমি ট্যাক্স দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আপনার তো বিদেশি ইনকামের উপর ট্যাক্স দিতে হবে। আচ্ছা, কোম্পানিগুলো ধরেন বাংলাদেশ, স্যার বিদেশি ইনকাম করে টাকা না নিয়ে আসলে স্যার ট্যাক্স কেন দিবে স্যার? সে তো কিছু বলবেই না স্যার। হ্যাঁ, ট্যাক্স দিতে হবে এই জন্য বিকজ আমার সেকশন 17 বলে দিছে আপনি যদি বাংলাদেশের রেসিডেন্ট হন আপনাকে ট্যাক্স দিতে হবে গ্লোবাল ইনকামের উপর। বাংলাদেশে থেকে বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করছেন, হ্যাঁ, বাংলাদেশে বেশ ব্যবসা করতেছেন বা কাজ করতেছেন, সুতরাং সেজন্য বাংলাদেশ গভর্নমেন্টকে এই জন্য ট্যাক্স দিতে হবে। এটি হলো যুক্তি। আচ্ছা, তার মানে সে ওখানেও দিবে এখানেও দিবে, দুই জায়গায় দিবে। স্যার একটু বলতে যাচ্ছি ট্যাক্স দেওয়ার এই জন্যই তো ডাবল ট্যাক্সেশন রিলিফটা 155 এ
45-এ যে রিলিফটা দেওয়া হচ্ছে ওটার জন্যই তো, যে বিদেশে যা দিচ্ছেন ওটার জন্য কিছুটা রিলিফ Exactly. দিলাম আপনাকে। বুঝতে পেরেছি স্যার, এখন ক্লিয়ার। শো করতে হবে যে আমি ওই সময় এই টাকার উপরে ট্যাক্স দিয়েছি, এইভাবে শো করতে হ্যাঁ, হবে। আপনি হুন্ডির মাধ্যমে আনা মানে আসলে এটি ব্যাংকিং চ্যানেলে এটা না, অবৈধ। বাংলাদেশ গভর্নমেন্ট, কারণ বাংলাদেশের আইন অনুযায়ী আপনি দেখেন বাংলাদেশের আইনটা হলো যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, এই বাংলাদেশের একটা আইন আছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947। আপনি বাংলাদেশি নাগরিক হয়ে বাংলাদেশে যখন থাকবেন ফরেন কারেন্সি হোল্ড করার কোনো অধিকার আপনার নাই। এটা কি আপনি জানেন? $1 যদি আপনার কাছে পায় আপনার কিন্তু এর জন্য জেল জরিমানা হতে পারে। সত্যি নিয়মটা কি? নিয়মটা হচ্ছে আপনি বিদেশ থেকে যখন, আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আপনার প্রত্যেক নাগরিককে $12,000 প্রতি বছর দেয়া হয়, তাই না? ইন জেনারেল এটার কোনো নাই, কোনো খাত নাই। এছাড়া মেডিকেল, এডুকেশন এগুলোতে কিন্তু আনলিমিটেড। আপনি বাংলাদেশে মেডিকেল পারপাজে বিদেশে চিকিৎসা করতে যাবেন এবং শিক্ষা নিতে যাবেন, এই দুটো ক্ষেত্রে কিন্তু আপনি লিমিটে যান কিনা জানি না। আর ইন জেনারেল বছরে প্রত্যেক বাংলাদেশি জন্য গভর্নমেন্ট $12,000 দিবে শুধু বিদেশে খরচ করার জন্য, যেটি আগে একসময় ছিল সার্ক কান্ট্রিজের জন্য ছিল $5,000 এবং নন সার্ক কান্ট্রিজের জন্য $7,000। এখন কিন্তু ইন জেনারেল এটা $12,000 করে দেওয়া হয়েছে গত বছর থেকে। তো আপনার নিয়মটা কি? আপনি যখন এই টাকাটা কিন্তু আপনি যখন আপনার ভিসা হয়ে যাবে এবং আপনি যখন এয়ার টিকিট কিনবেন তখনই অথরাইজ ডিলারের মাধ্যমে এই টাকাটা আপনি ক্যাশে নিতে পারবেন অথবা আপনার ক্রেডিট কার্ডে এন্ডোর্স করে নিতে পারবেন। করে আপনি এটা বিদেশে খরচ করলেন, ঠিক আছে? বিদেশ থেকে যখন নিয়ে আসবেন আবার ফরেন কারেন্সি, ধরেন আপনি ওখান থেকে পুরো খরচ হয়নি, আপনি কিনেছিলেন $10,000, আপনার $5,000 খরচ হয়েছে, আর বাকি ধরেন $4,000 খরচ হয়েছে, আর $6,000 রয়ে গেছে। এই টাকাটা তো আপনি কোনো ফেলে দিয়ে আসবেন না, আপনি তা তো করা অ্যাবসার্ড হবে, তাই না? আপনি $6,000 যখন ব্যাক করে নিয়ে আসবেন ঢাকা এয়ারপোর্টের, যখন আপনি এই কাস্টমস চেক হয়ে বের হয়ে আসবেন, তখন হাতের ডানে দেখবেন যে আপনার একটা কাস্টমস এর অফিস আছে। ওখানে একজন কাস্টমস এর কর্মকর্তা সবসময় থাকেন। ওনার সামনে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন, ডলারগুলো নিয়ে যাবেন, উনি গুনে আপনার একটা হলুদ একটা ফর্ম আছে, এই ফর্মটা আপনি ফিল আউট করে ওটার মধ্যে উনি টাকা গুনে আপনার দেখবেন যে আপনার কাছে $6,000 আছে, উনি $6,000 ওখানে লিখে আপনাকে ফর্মটা উনি একটা রাখবেন কপি, আর আপনাকে বাকিটা ফেরত দিয়ে দিবেন। এইটা যেদিন এন্ট্রি করবেন সেদিন থেকে জাস্ট এক মাস আপনি এই টাকাটা এই $6,000 হোল্ড করতে পারবেন এবং 1 মাসের মধ্যে অথরাইজ ডিলারের কাছ থেকে আপনাকে এটি বাংলাদেশি টাকায় কনভার্ট করে নিতে হবে, না হলে টাকাটা কালো হয়ে যাবে। 1 মাস পরে স্যার এদিকে স্যার প্রতি বছরে $12,000 না? $12,000। ঠিক আছে, ঠিক আছে। এটি হচ্ছে এই ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 এর আইন। হ্যাঁ, 1 মাসের পরে বিদেশ থেকে টাকা নিয়ে আসার, ফরেন কারেন্সি নিয়ে আসার 1 মাস পর্যন্ত আপনি এটিকে হোল্ড করতে পারবেন এবং আপনি 1 মাসের মধ্যে অবশ্যই অথরাইজ ডিলার, ওই যে রাস্তায় মতিঝিলে গিয়ে যে কোনো কারো কাছ থেকে ভাঙাইলে হবে না, এয়ারপোর্ট থেকে ডিক্লেয়ার করে নিয়ে আসতে হবে। এয়ারপোর্ট থেকে ডিক্লেয়ার করলে আপনাকে একটা হলুদ রঙের, ইয়েলো রঙের একটা ফর্ম দিবে, ওখান থেকে ওটার মধ্যে লেখা থাকবে যে কত অ্যামাউন্ট, এবং এটি এই টাকা সহ, এই ফর্ম সহ এবং ওই ফরেন কারেন্সি সহ আপনি অথরাইজ ডিলারের মাধ্যমে, অথরাইজ ডিলার বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন ফরেন কারেন্সি এমনিতে যারা মানি এক্সচেঞ্জ আছে তারাও অথরাইজ ডিলার আছে অনেকে, ওনাদের কাছে এটি অথরাইজ ডিলার ওই ফর্মে তখন আপনাকে কিন্তু সে রিসিট দিবে, ওই ফর্মটাও নিবে এবং রিসিট দিবে। এখন কিন্তু অনলাইনে এটা, এখন আগে শুধু রেজিস্টার মেনটেন করতো, কাগজে কলমে রেজিস্টার মেনটেন করতো, এখন আর একেবারে অনলাইন হয়ে গেছে। আপনি দেখবেন অনলাইন ছাড়া নাই, মানি এক্সচেঞ্জে অনেকে আপনাকে দিতে পারবে না, বিকজ তার হয়তো কোটা, প্রত্যেকের কোটা আছে, আবার হ্যাঁ ওই কোটার বেশি সে এক্সিড করতে পারে না। এখন কিন্তু যথেষ্ট পরিমাণ, এটা যদি আপনার ট্যাক্সে ঢুকাইতে হয়, ট্যাক্সে ঢুকাইতে হইলে সব, এটা নর্মালি ব্যাংকগুলোর এখন কোটা অনেক বেশি, নর্মাল যেসব মানি এক্সচেঞ্জ আছে ওদের কোটা অনেক কম থাকে, ওরা মোটামুটি প্রথমেই কোটা টোটা খেয়ে ফেলে। হ্যাঁ, এবং এটা রেট কিন্তু কম, বাইরের রেট যদি হয় $87 পার ডলার, ও আপনাকে দিবে $84 ওই সরকারি রেটে। হ্যাঁ,
বাট আপনাকে এটা সাদা করতে হইলে, ট্যাক্সে আপনাকে দেখাইতে হইলে, আপনার ট্যাক্সের রেকর্ড এটা দেখাইতে হইলে কিন্তু ওই কম রেটেই করতে হবে, মাইন্ড ইট। হ্যাঁ, নাহলে কিন্তু এটা এই টাকাটা কালো হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। একটু বোধহয় চেঞ্জ হচ্ছে এখন। এখন কি বলেন? স্যার চেঞ্জ আছে কি বলেন? রেগুলেশনটা চেঞ্জ হচ্ছে স্যার, যে এখন $10,000 পর্যন্ত কোনো ডিক্লারেশন লাগে না। আচ্ছা, যতবার বিদেশ থেকে আসবে ততবার পর্যন্ত 10,000 পর্যন্ত ডিক্লারেশন লাগবে না। দ্বিতীয়ত হচ্ছে যে কেউ ইচ্ছে করলে আরএফসিডি অ্যাকাউন্টে হ্যাঁ এই ডলার জমা রাখতে পারবে এবং পরবর্তী সময় তার ইচ্ছা মতো যাওয়ার সময় নিয়ে যেতে পারবে। এটা স্যার রিসেন্ট একটা চেঞ্জ আছে। নতুন চেঞ্জ হয়েছে না? জি স্যার, জি। ওটা $10,000 পর্যন্ত যতবার আসবে, হ্যাঁ যতবার বাইরে থেকে আসবে ততবার ডিক্লারেশন ছাড়া $10,000 আনতে পারবে। হ্যাঁ, এবং আরএফসিডি তাহলে এটা কয়দিন হোল্ড করতে জমা পারবে? হোল্ড করতে পারবে কয়দিন? এক মাসই? না, হোল্ড তো স্যার 1 মাস অবশ্যই, নতুবা তো ক্রিমিনাল অ্যাক্ট। হ্যাঁ, না আপনার এক মাস হোল্ড করা যায়। এক মাস হোল্ড করা যায়। জি স্যার, জি। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তাহলে এটা কিভাবে চেক করবে? ধরেন আমি বিদেশে গেলাম, আমি $10,000 করে এনে আমি যদি ক্লেম করি যে না এটা আমি বিদেশ থেকে নিয়ে আসছি, এটা আমি এবং আমার এটা টেকনিক্যালি ট্যাক্সে ঢুকায় দেয়, এটা কিভাবে চেক করবে? স্যার এটা তো করতে স্যার বলা উচিত না। এটা তো স্যার এসে আমার মোটিভেটেড কাছে জিনিসটা ঠিক মানে এই লজিক্যাল মানে ঠিক এই মনে হচ্ছে না আর কি। আচ্ছা বলেন, আপনি শেষ করেন। স্যার এটা একেবারেই স্যার একটা মানে ইনফ্লুয়েন্সড একটা ডিসিশন। জি। যতবার স্যার এখান থেকে কেউ ইন্ডিয়া যাবে, হ্যাঁ, ইন্ডিয়াতে $10,000 আয় করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সেটাই তো আমি বলছি। আপনি ধরেন 10 বার ইন্ডিয়াতে গেলেন এবং প্রতিবারই ওইটা আপনি ধরেন প্রতিবারই বলতেছেন আমি $10,000 ইন্ডিয়া থেকে নিয়ে আসছি, এনে $1,00,000 আপনার অ্যাকাউন্টসে আপনি আপনার ট্যাক্সের ফাইলে আপনি ঢুকাই দিলেন। হ্যাঁ, আরএফসিডি অ্যাকাউন্টে রেখে দিলাম, এটা স্যার ট্যাক্স ফ্রি সোর্স হয়ে গেল। হ্যাঁ, এবার স্যার আমি দরপত্র নিয়ে যেতে পারবো। এগুলি স্যার একেবারে যাদের কাছে ক্যাশ ছিল, আনডিক্লেয়ার্ড ক্যাশ ছিল, এটাকে স্যার কনভার্ট করার একটা ভালো বুদ্ধি। না সেটাই তো আমি বলছি। আমি জানতাম না, আপনি যেহেতু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এটা আমার কাছে জিনিসটা তো লজিক্যাল, মানে এটা কেমনে হয়? লজিকের কোনো হিসাব যতবার যান স্যার, আপনি যতবার যাবেন। স্যার বাংলাদেশ সবসময় দেশ স্যার। না এটা বলেন না, আমরা উন্নতি করতেছি, আমাদের ভালো হচ্ছে, আগাচ্ছি। তারপর অনেক অ্যানোমালিজ আছে, সেগুলো আমাদের ঠিক করতে হবে। এই কথা বললে, আলোচনা করলে, পড়াশোনা করলে এগুলো বের হচ্ছে, তাই না? স্যার এখানে একটা বেনিফিট, স্যার এখানে একটা বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে এই যে এটা করার কারণে, বেনিফিটটা স্যার এই আমার মতে এটা করার কারণে যে ডলারগুলো স্যার বাইরে গভর্নমেন্ট অ্যাকাউন্টে ছিল না, ওই ডলারগুলো স্যার গভর্নমেন্টের চ্যানেলে আসলো, তাই না? ঢুকে যাচ্ছে স্যার। জি স্যার, সেটাই মানে গভর্নমেন্টের কিছু একটা পয়েন্ট ছিল, নাইলে তো এই আইনটা রাইট মানে কালো টাকাটাকে এটি একটা অ্যাট লিস্ট হিসাবের মধ্যে নিয়ে আসা হলো যে না, তাই না? আগে তো এটি আমাদের কার মার্কেটে তো প্রতি মুহূর্তে আপনি যদি চিন্তা করেন মতিঝিলেই কত ডলার প্রতিদিন কেনা বেচা হয়, এটার তো কোনো হিসাব নাই। এই ডলারগুলো তো গভর্নমেন্টের চ্যানেল বাইরে ছিল তো, জি, এটা স্যার গভর্নমেন্টের ব্যাংকিং চ্যানেলে ঢুকে যাবে, এই একটা বেনিফিট। রাইট, এক্স্যাক্টলি। that's the point. এটা একটা মেইন বেনিফিট স্যার, অনেক লাভজনক। স্যার তাহলে একটু ক্লিয়ার হওয়া দরকার স্যার। হ্যালো, বলেন স্যার। তাহলে স্যার বিদেশে স্যার আমরা স্যার কত ডলার পর্যন্ত স্যার ইনভেস্ট করতে পারবো? মানে বিদেশে আপনার জন্য না, আপনার বিদেশে আপনার জন্য তো লিমিট তো $12,000 আছে, সেটা নিয়ে কথা হয় নাই। আপনার যেটা নতুন তথ্য আসলো সেটা হলো যে $10,000 পর্যন্ত আপনি বিদেশ থেকে যতবার ইচ্ছা ডিক্লারেশন ছাড়া নিয়ে আসতে পারবেন। তার মানে কি, এতদিন ছিল আপনাকে ডিক্লেয়ার করে নিয়ে আসতে হইতো। আপনি যাবেন ওই যে এয়ারপোর্টের, ঢাকা এয়ারপোর্টের শাহজালাল ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক যে এয়ারপোর্ট আছে, সেখানে কাস্টমস থেকে বের হলে হাতের ডানে একটা অফিস আছে, দেখবেন ছোট একটা কাচের রুম আছে, ওইখানে আপনার সবসময় ডিক্লেয়ার করতে হইতো। এখন হচ্ছে অপশনাল করে দিছে আপ টু $10,000। কালীনগর রায় বাবু বললেন যে আপ টু $10,000, আমিও এরকম শুনেছিলাম যে $10,000 পর্যন্ত এটি আনডিক্লেয়ার্ড অবস্থায় আপনি আসতে পারবেন। এবং হ্যাঁ, ডিক্লারেশন লাগবে না, এবং এটা এক মাসের মধ্যে আমাকে এটি চাইলে আপনি কিন্তু কনভার্ট করতে পারেন। তার মানে এই না যে আপনি এটা আসলে হোল্ড করতে পারবেন। বাংলাদেশে এখন পর্যন্ত কেউই ফরেন কারেন্সি, ডলার, পাউন্ড, ইয়েন, এটি কেউই হোল্ড করতে পারে না, আইনের ব্যত্যয় হবে, এবং এর কারণে কিন্তু জেল, জরিমানা সবই হতে পারে। হ্যাঁ, তাহলে পরবর্তীতে এক মাসের মধ্যে আমাকে এটা এনক্যাশ করতে হবে না?
এটা এই করতে হবে, কিন্তু এটা আনডিক্লেয়ার্ড, এতদিন পর্যন্ত ডিক্লারেশন ছাড়া পারা যেত না, বাট রিসেন্ট চেঞ্জ আসছে যে এখন পর্যন্ত $10,000 পর্যন্ত চাইলে কেউ এটাকে ডিক্লারেশন ছাড়া এটি তার এটি করতে পারবেন ফরেন কারেন্সি। এবং আমি যেটা বলছিলাম যে এটার লজিকটা কি, এবং দ্যাট ইজ প্রবাবলি ইজ ভেরি মাচ রাইট কালীশঙ্কর বাবু, যে লজিকটা গভর্নমেন্টের নিশ্চয়ই ছিল যে যেহেতু আমাদের প্রচুর পরিমাণ ডলার ইলিগাল মার্কেটে হচ্ছিল, সেটিকে আসলে কোনোভাবেই ঠিক হিসাবের মধ্যে আনা যাচ্ছিল না, সেজন্য হয়তো এই প্রণোদনায় বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। হয়তো আমি জানি না কতদিন থাকবে বা কি। আমাদের যদিও এখন পর্যন্ত গভর্নমেন্টের যথেষ্ট পরিমাণ $38 বিলিয়ন আমাদের রিজার্ভ আছে, উইচ ইজ ভেরি গুড। আমাদের রিসেন্টলি ছিল $32 বিলিয়ন ছিল অনেকদিন পর্যন্ত, সেটা বেড়ে এখন এই মুহূর্তে কিন্তু $38 বিলিয়ন। তো সেই জন্য হয়তোবা এখন এগুলো আসলে ব্যাংকিং চ্যানেলে এসছে, সেটি হয়তো আমাদের আসলে এই আইনের পরিবর্তনের কারণ। বলেন, কারো কোনো কোয়েশ্চেন, কমেন্টস, এডিশনাল ইনফরমেশন থাকলে আপনারা বলতে পারেন। স্যার আমি আবার একটু স্যার রিপিট করি স্যার একটা কোশ্চেন স্যার, সেটা হচ্ছে স্যার তাহলে কি আমি স্যার আমি শুনতে পাই না, তো আবার রিপিট করতেছি স্যার। তাহলে আমি কি স্যার সর্বোচ্চ স্যার কি $12,000 মধ্যে নিতে পারবো না? হ্যাঁ, বাংলাদেশ থেকে বিদেশে $12,000 আপনি নিতে পারবেন, নিতে পারবো। ঠিক আছে, উইদাউট কোনো রিজন ছাড়া। আপনি সাধারণ ট্রাভেল করার জন্য $12,000 নিতে পারবেন, কিন্তু এডুকেশন পারপাজে বা মেডিকেল পারপাজে আনলিমিটেড, বাট ওটা ক্যাশে নিতে পারবেন না, ওটা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হইতে হবে। আপনাকে একটা ব্যাংকে গিয়ে, অথরাইজড ডিলার ব্যাংকে গিয়ে একটা এফসি অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, এফসি অ্যাকাউন্ট খুললে আপনার এই এফসি অ্যাকাউন্ট থেকে আপনি টাকা ঢুকাবেন, এবং ওইখান থেকে ধরেন আপনি পড়তে যাবেন আমেরিকাতে, আমেরিকার ওই ইউনিভার্সিটির অ্যাকাউন্টে ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হবে, আপনি ক্যাশে নিয়ে যেতে পারবেন না এই টাকাটা। ঠিক আছে, ক্যাশে নিতে পারবেন, যেটা হচ্ছে আপনার যেটা লিভিং এক্সপেন্স বলে দেয়া থাকবে ওইখানে। আপনার যখন এডমিশন ফর্মে একটা লিভিং এক্সপেন্স এস্টিমেশন দিয়ে দেয়, ধরেন বছরে $12,000 লিখে দিচ্ছে আপনার ইউনিভার্সিটি, এই $12,000 ধরেন $20,000 বলে দিচ্ছে, এইটা অবশ্য আপনি দিতে পারবেন $20,000 পার ইয়ার। হ্যাঁ, বলেন আর কারো কোনো কোয়েশ্চেন? আমরা হয়তো আজকে আর আগাবো না, আমাদের ওইটা আমরা হয়তো শেষ করব আজকে। আমরা কন্টিনিউ করতে থাকবো। এই যে আমাদের আরো একটা ক্লাস হয়তো লাগবে, একটা দুটো ক্লাস লাগবে এই যে ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট শেষ করতে, এবং প্রতিটা সেকশন আমরা আসলে দেখবো যে এর মধ্যে কি আছে, এবং রিলেভেন্ট অন্যান্য আলোচনাগুলো আমরা করব। জাস্ট রিপিট করছি, ডাবল ট্যাক্সেশনের মেইন ইস্যু হচ্ছে সোর্স এবং রেসিডেন্ট কান্ট্রির মধ্যে যে এই যে ট্যাক্স নিয়ে যেই ক্লেম, সেটি আসলে ডাবল ট্যাক্সেশন এগ্রিমেন্ট গুলো ক্লিয়ার করে। হ্যাঁ, সো আমরা এটা কন্টিনিউ করব। কেউ কি লেট করে এসেছেন যিনি অ্যাটেন্ডেন্স দিতে পারেন নাই বিফোর আই লিভ? জি স্যার, আপনাদেরকে সেটা কি করছি আমরা, এরপরে হয়তো আসলে রাখবো না, আমরা চেষ্টা করব যে প্রথমেই জয়েন করে এগুলো করব। স্যার আমাকে বলছেন আপনি অফিসের সঙ্গে যোগাযোগ করতে, স্যার ক্লাস তো করতেছি। জি জি, কাজটা স্যার আমার নাম আসে নাই, তো আপনি বলছেন অফিসের সঙ্গে যোগাযোগ করেন। জি স্যার, ক্লাস করতেছি এখন। আপনি কি নাসির স্যারের ইন্টারন্যাশনাল ট্যাক্সের নাম আছে নাকি দেখেন? স্যার একটা ক্লাস নেন শুক্রবার সকালে ইন্টারন্যাশনাল ট্যাক্স। পরবর্তীতে আরে এত শব্দ। কার অ্যাটেন্ডেন্সে কোনো সবাইকে অ্যাটেন্ডেন্স আছে? স্যার আমি মনোয়ার হোসেন স্যার, আমার ইশরাত আপনাকে প্রেজেন্ট করে দিয়েছি থার্ড ব্যাচে। স্যার মনোয়ার হোসেন স্যার। মনোয়ার হোসেন, আপনি কোন ব্যাচের? ফোর্থ ব্যাচের স্যার। ফোর্থ ব্যাচের মনোয়ার হোসেন সাহেব। মনোয়ার হোসেন সাহেব, আপনি কত ক্লাস আসেন নাই না মনোয়ার হোসেন সাহেব? স্যার আমি স্যার ওই পাবলিক ফাইন্যান্স আছে তো স্যার একই। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা আর কেউ আছেন? স্যার আশরাফুল আলম থার্ড ব্যাচ 43। থার্ড ব্যাচ 43 না? আচ্ছা, আর কেউ আছেন প্রেজেন্ট নিয়ে কারো কনফিউশন? ফোর্থ ব্যাচ অধিকারী স্যার। ফোর্থ ব্যাচ অনুপ কুমার অধিকারী স্যার। অনুপ সাহেব। 016 ফোর্থ ব্যাচ অনুপ কুমার। স্যার 9049 স্যার, আলামিন স্যার। অনুপ বাবুকে আমরা প্রেজেন্ট করে দিলাম। আর কে আছেন? 9049 আলামিন। আর কে আছেন? ফোর্থ ব্যাচ আলামিন স্যার। শোনা যাচ্ছে না, জোরে বলবেন। স্যার ফোর্থ ব্যাচ আলামিন। ফোর্থ ব্যাচ আলামিন।
ভাই আলামিন তো অনেক আছে ভাই, আলামিন আমার নাম আলামিন ভাই, পুরো নাম মোহাম্মদ আইডি বলেন। আলামিন, রোল নাম্বার বলেন 9049। আলামিন সাহেব কি 9049? Yes, sir. 9049. 9049, রাইট। আপনি দেখতে পাচ্ছি আপনাকে 9049। ঠিক আছে, আপনাকে প্রেজেন্ট করে দিয়েছি। আর কেউ আছেন? স্যার আমার লাস্ট ক্লাসে দিয়েছেন স্যার 9006 স্যার। আপনি কোন ব্যাচ বলেন? স্যার 4th ব্যাচ স্যার, আপনি বলেছিলেন মানে দিয়েছেন কোন স্যার। ব্যাচ কি নাম? আলামিন মিয়া স্যার। হ্যাঁ হ্যাঁ, আলামিন মিয়া। লাস্ট ক্লাসটা স্যার আমি ঠিক আছে, ঠিক আছে, দিয়েছি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার মোহাম্মদ শাহাদুজ্জামান খান। স্যার মোহাম্মদ শাহাদুজ্জামান খান, সবগুলো ক্লাস করছি, প্রেজেন্ট আছে স্যার। কোন ব্যাচ আপনি? সেকেন্ড ব্যাচ মোহাম্মদ শাহাদ স্যার, সেকেন্ড ব্যাচ। স্যার মোহাম্মদ শাহ আলম স্যার 5th ব্যাচ। শাহ আলম সাহেব 5th ব্যাচ। আজকে নিয়ে কথা বলছি আমরা, আগেরটা নিয়ে বলছি না। 5th ব্যাচ শাহ আলম সাহেব। শাহ আলম সাহেব, আপনি গত ক্লাস আসেন নাই? স্যার গত ক্লাস কখন যে হইছে ছিলাম গিয়ে বলতে স্যার আসলে টাইমটা হেরফের হওয়ার কারণে এরকম হয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, এরপর থেকে আইসেন, আমি জাস্ট আপনাকে এটাই বললাম। ইনশাআল্লাহ স্যার, এর আগের গুলো তো আছে স্যার নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে স্যার মোহাম্মদ শাহাদুজ্জামান খান সেকেন্ড ব্যাচ বলেছি, ওটা দিয়েছি তো আপনাকে, দিয়েছি। ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই আমরা শেষ করি আজকে। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা প্রশ্ন করতে চাইছিলাম। এখন আমরা আমাদের মোটামুটি শেষের পর্যায়ে, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন, যে কোনো কথা। স্যার ওই যে আমাদের যে স্যার একটা লিংক দিছিলেন, ওই যে অফিসে 10 টাকা বিকাশ করা লাগবে, এটা তো পারতেছি না স্যার, ওটা কেমন করে কি করব? আচ্ছা, আপনি ওই যে আমরা আপনাকে ওই যে বলেছি যে আমাকে আপনি কি ঢাকার বাইরে থাকেন? আমি স্যার ঢাকার মধ্যেই আছি। আচ্ছা, তাহলে আপনি নরমাল এই যে নিয়াজ সাহেব আমাদের সিআর আছেন, ওনার সাথে একটু যোগাযোগ করেন, আমরা এটা সর্ট করার চেষ্টা করছি। আমাদের যারা ঢাকার বাইরে যারা আছেন ওনাদের ব্যাপারটা আমরা প্রায়োরিটি বেসিসে দেখতেছি। হ্যাঁ, আর অন্যদেরটা হয়তো গ্র্যাজুয়ালি আমরা আশা করি অফিস থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা ওটা রেজিস্ট্রেশন করে ফেলেন। নিয়াজ ভাই আমি দিনাজপুর থেকে, আমাকে দেখবেন। জি ভাই, আপনারা একটু নিয়াজ সাহেবের সাথে যোগাযোগ করে নিয়াজ ভাই আপনার মেইল আইডিটা মোবাইল নাম্বারটা একটু লিখে দিন নিয়াজ ভাই। আপনার কাছে মেইল পেয়ে যাব নাকি আপনি মেইলের দিয়ে দিবেন, আমরা সবাই আপনাকে মেইল করব। আপনাদের রিকোয়েস্ট করব যারা ঢাকার বাইরে বিশেষ করে অসুবিধায় আছেন তারা একটু করবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওভার টেলিফোনে কথা বলবো, আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন। ঠিক আছে, আপনারা কথা বলেন, আমি